দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার সাথে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠানটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা এবং আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা ও আন্তরিকতা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের নট ইন জেনারেল আমাদের দেশের কিছু মেঘের ঘনঘটা, এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমার ন্যারেটিভটাকে আমি এভাবে দাঁড় করিয়েছি। এই মুহূর্তে বিএনপির যে কর্মসূচি, বিএনপির এবং আওয়ামী লীগের কর্মসূচি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি খুব ঠান্ডা মাথায় বলতে পারি, ভারতের পরিকল্পনায় বিএনপির রাজনৈতিক কর্মসূচি। শুধু ভারতের পরিকল্পনায় রাজনৈতিক কর্মসূচি না, ভারতের প্রেসক্রিপশনের বাইরে বিএনপির নেতা নেত্রীরা এখন আর কোনো কথা বলতে পারে না। দে ডু নট হ্যাভ দেয়ার ওন ন্যারেটিভ। তারা যদি কোনো কিছু ব্যাখ্যা করতে যায়, তারা প্রণয় ভার্মার কাছে ড্রাফট চায়, তারা রাজেশ অগ্নিহোত্রীর কাছ থেকে ড্রাফট চায়, তারা রয়ের অন্যান্য লোকজনের কাছ থেকে ড্রাফট চায়। আর নিজের পক্ষে যদি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তার দরকার হয়, তাদের একজন সমন্বয়কারী আছে। আপনারা একটু অবাক হইতেছেন দর্শকবৃন্দ, বিএনপির একজন সমন্বয়কারী আছে। বিএনপির সমন্বয়কারী কে? জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের এবং বিএনপির মধ্যে সমন্বয়কারী। আপনারা ওই যে চাকর ওয়াকারুজ্জামান আছে, চাকর সালাউদ্দিন আছে, এদেরকে আপনি সমন্বয়কারী মনে করেন না। কারণ সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এবং গোরখোদক আব্বাস অথবা মির্জা ফাক, এদের মতো চাকর বাকরের সাথে জেনারেল দ্বিবেদী কথা বলে না, এদের সাথে অজিত দোভাল কথা বলে না, এদের সাথে অমিত শাহ কথা বলে না, এদের সাথে নরেন্দ্র মোদী কথা বলে না। তাইলে অজিত দোভাল, রাজনাথ সিং, অমিত শাহ, মোদী কার সাথে কথা বলে, কার মাধ্যমে ইনস্ট্রাকশন দেয়? জেনারেল ওয়াকারুজ্জামান। এখন আপনারা বলবেন, ভাই এটা কি করে হয়? ঠান্ডা মাথায় আপনারা বলি, 1970 এবং 71 সালে মুজিব যখন 25শে মার্চ নিজের থেকে পাকিস্তানের হাতে ধরা দিয়ে চলে গেছে, ভারত একজন মানুষের সাথে কথা বলেছে, বাংলাদেশের প্রথম বেঈমান তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বেঈমান তাজউদ্দিন ছাড়া ভারত কারোর সাথে কথা বলে নাই। হিস্ট্রিক্যালি I can prove through every single elements of the proof and document. তারা তাজউদ্দিন যখন কথা বলতো, চারজন যাইতো, চারটা বলদ, ওখানে চারটা হুবড়ি করছিল। একটা ছিল তাজউদ্দিন, আর একটা ছিল মনসুর আলী, আর একটা ছিল কামরুজ্জামান, আর একটা ছিল নজরুল ইসলাম। এই চার বলদ, আমি বলছি বলদ, আসলে বলদ না, চারটা ছিল গোমূত্রখোর এবং গোবরখোর দেশদ্রোহী হায়না, যে হারামজাদাদের হাজতে বসে গুলি করে মেরেছে, ওদেরকে ছিল স্লটার করা, জনসমক্ষে তাদেরকে ঝুলায় দেওয়া, এই চার হারামজাদাকে। এখন বাংলাদেশে ভারত দেখছে চাই হারামজাদা দিয়ে কাজ হবে না, একটা 4 স্টার জেনারেল লাগবে, সাইর বল্টওয়ালা একটা চাকর লাগবে, এবং ওই চাকরটার নাম জেনারেল ওয়াকারুজ্জামান। তাহলে বাংলাদেশে বিটুইন ভারত এবং বিএনপি এর মধ্যে সমন্বয়কারী কে? জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে সমন্বয় করছে আপনারা কি জানেন? বাংলাদেশের কোন মিডিয়া এটা জানা সত্ত্বেও মতির প্রথম আলো, মতিউর রহমান চৌধুরীর মানব জমিন এবং মাহফুজা নামের ডেইলি স্টার, যেটারে আপনারা অনেক সময় ফান করে বলেন দিল্লি স্টার, এরা কেউ এই খবর ছাপাবে না। কোন টেলিভিশন নেটওয়ার্ক এটার উপরে কথা বলবে না। কি নিয়ে কথা বলবে না? বিএনপির লোকজনরা দিনে রাতে 24 ঘন্টা ওয়াকারের কাছ থেকে কাউন্সেলিং নেয়, প্রণয় ভার্মার কাছে কাউন্সেলিং নেয়। একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, মাঠ ছেলের রাজনৈতিক ক্লাস। ভণ্ডামিরও একটা জায়গা আছে। কি রাজনৈতিক ক্লাসের কথা বলছে বিএনপি? তারা সেলিব্রিটির সাথে দেখা করতে যায় যমুনায়, তারা তো রাজনৈতিক আলোচনার জন্য যায় না।
বিশ্বের সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের অটোগ্রাফ আনার জন্য যায়, তার সাথে একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। ওখানে যখন আলাপ আলোচনা করে বিশ্ব বরেণ্য সেলিব্রিটি তাদের দিকে তাকায় আর মনের কষ্টে হাসে যে এই বলদরা রাষ্ট্র পরিচালনা করবে, এই বলদরা আমাদের রাষ্ট্রের ল মেকার, এরা একটা লেজিসলেশন তৈরি করে জনগণকে রিফর্মের কথা বলছে। মানে অবাক করা কাণ্ড। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, ভারত যে মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে কয়েকটা সাবজেক্টে, ভারত অত্যন্ত ওয়ারিড 5ই আগস্টের পরের থেকে আজ অবধি। কি নিয়ে ওয়ারিড? বিশ্বব্যাপী ভারত ইউজুয়ালি এভাবে ওপেনলি ধরা পড়তে চায় না যে তারা অন্য দেশের সাথে, অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, কারণ ভারত এটা এফোর্ড করে না। এবং আরো একটা কথা, ভারতের উপরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বব্যাপী আলাপ আলোচনা চলে এসছে। বিশেষ করে ভারত যখন সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইনিদের খুন করার জন্য, তারা ইসরায়েলি বাহিনী সহায়তা দিয়েছে, ভারতীয় নাগরিকদেরকে ইসরায়েল পাঠিয়েছে ইসরায়েলের পক্ষে গাজায় গিয়ে গণহত্যা করতে, ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে ভারত এক্স্যাক্টলি কি করে। ভারত এতদিন চেপে রেখেছে যে তারা শুধু কানাডায় গিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটায় নাই, তারা শুধু আমেরিকায় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটায় নাই, তারা হাজার হাজার মানুষকে খুন করেছে বাংলাদেশে, হাজার হাজার মানুষকে অত্যাচার করেছে, গুম করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে, লুট করেছে বাংলাদেশে। ধীরে ধীরে বেরিয়ে এসছে মালদ্বীপে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত, ধীরে ধীরে বেরিয়ে এসছে নেপালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত, ধীরে ধীরে বেরিয়ে এসছে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ভুটানে, ধীরে ধীরে বেরিয়ে এসছে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের দেশ থেকে বাধ্য করিয়েছে হাসিনা সহায়তায় ভারত। এখন বাংলাদেশে যদি মানবতা বিরোধী আইনে বিচার হয়, দর্শকবৃন্দ, ভারতের কনসার্ন হওয়া খুবই স্বাভাবিক। কেন? আপনাদেরকে বলি কেন। মানবতা বিরোধী অপরাধ যদি পৃথিবীর যে কোনো দেশে প্রমাণিত হয়, this will become a burden for India while they will try to obtain a loan from IMF, they will try to obtain a loan from World Bank or any international financial institution. বাংলায় বলি, ভারত যদি মানবতা বিরোধী কোনো অপরাধে কনভিক্টেড হয়, তাইলে আইএমএফ লোন দেওয়ার সময় এই সাবজেক্টগুলো ইস্যু হবে। বিশ্ব ব্যাংকে লোন নেওয়ার সময় ইট উইল বিকাম অ্যান ইস্যু। পৃথিবীর আন্তর্জাতিক তহবিলের যে কোনো অর্গানাইজেশনে ভারত লোন চাইতে গেলে ইট উইল বিকাম অ্যান ইস্যু। শুধু তা না, বাণিজ্যিক ক্ষেত্রে ইট উইল বিকাম অ্যান ইস্যু। আরো একটা কথা, ভারতের ইতিহাসে এটা হবে কলঙ্ক। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে যদি মোদীকে দোষী সাব্যস্ত করা হয়, অমিত শাহকে দোষী সাব্যস্ত করা হয়, রাজনাথ সিং এবং অজিত দোভালকে যদি দোষী সাব্যস্ত করা হয়, তার চেয়েও বড় বার্ডেন হবে হাসিনা শেখের মতো একটা কুলাঙ্গার খুনি, একটা গুমকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী, তাকে ভারত আশ্রয় দিয়েছে। এটা যদি প্রমাণিত হয়, হোয়াটস গোনা হ্যাপেন? ইন্ডিয়ার রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে? তারা বলবে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, বালের গণতন্ত্র। It will prove that they are nothing other than criminals against humanity. এখন বাংলাদেশে 1970, 71, 60-এর দশকের থেকে বাংলাদেশের বেঈমান জাতীয় কিছু মানুষ আছে, নাফরমান মুনাফিক জাতীয় কিছু মানুষ আছে, যারা বাংলাদেশকে সব সময় ভারতের হাতে দিতে
নিজের বেনিফিটকে চিন্তা করে, নিজের অর্থনৈতিক বেনিফিট, নিজের ক্ষমতার বেনিফিট, নিজের অস্তিত্বের বেনিফিট, তারপরে একটা খান বাহাদুর উপাধি, এবং তারপরে কর্মকারের বদলে আউয়াল দরবেশের বংশধর বানাইয়া শেখের পদবী। এগুলো বাংলাদেশের অনেকের জন্য খুব জরুরি হয়ে যায়। বাংলাদেশের একটা পাড়া এমপি আছে, ওর বাপের বংশের নাম হইছে পঞ্চায়েত, কিন্তু ওর নাম লেখে চৌধুরী। নাম শুনেছেন? নুরুন নবী চৌধুরী শাওন। জাতে পঞ্চায়েত, বংশে পঞ্চায়েত। কিন্তু ঢাকায় যাইয়া মীরবাগে এজিবির পয়সা চুরি কইরা 10 কাঠা জমি কেনার পরে হেরা হয়ে গেছে চৌধুরী। আরো একজন হয়েছিল কোন একটা বাহিনীর প্রধান, যাতে হইছে খলিফা, নাম বানাইছে এখন আলতাফ চৌধুরী। আমি বুঝি না এইসব চৌধুরীরা তারা হবে না কেন? নারায়ণ চন্দ্রপালের বংশধর হেরা যদি শেখ হইয়া যায় তাহলে চৌধুরী হবে, দোষের কি? ওকে, এবার আসি যারা ঠান্ডা মাথায় ওয়াকারুজ্জামানকে সমন্বয়কারী বানিয়েছে বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য। দর্শকবৃন্দ, এবার কয়েকটা স্পেসিফিক বিষয় আপনাদের সাথে আমি আলোকপাত করতে চাচ্ছি। সবাই বলে সবাই একটা কথা বলে, আমাদের এই কনভারসেশনের ভিতরে এস সুভাষ দাস নামে একটা ভারতীয় কুত্তা সুভাষ দাস এসে কথা বলতে এসছে। সুভাষ দাস, এমনি আমি বললাম আপনি একটা কুত্তা, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, আমার যে কোনো একটা তথ্যকে রিবাট করার মতো, আপনি কি স্ক্রিনে আসবেন? আমি আপনাকে লিংক পাঠিয়ে দেই, আপনি স্ক্রিনে আসেন। আপনাকে আমি এমনি কুত্তা বললাম, কিন্তু আপনাকে এখানে আনলে পরে আপনাকে আমি উলঙ্গ করব না। আপনাকে আমি উলঙ্গ করে আপনার মুখের ভিতরে আমি গু ঢুকাবো না, আমি প্রমিস করছি। আপনার বাবা যদি একজন হয় সুভাষ দাস, আসেন আমার সাথে একটু কথা বলবেন, নাকি এখানে আসতে ভয় পাবেন যে আপনি আপনার মতো পুরুষও আমার কুকুরের দ্বারা প্রেগনেন্ট হয়ে যাবেন? আসার সাহস আছে? পারবেন না। তো যদি না পারেন ওখানে এসে ঘেউ ঘেউ করেন না। However, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দর্শকবৃন্দ ল অর্ডার সিচুয়েশন অবনতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা দায়ী করেন, অনেকে দায়ী করে, সাংবাদিকরা দায়ী করে, রুমিন ফারহানার মতো লোকজনরা দায়ী করে, মাসুদ কামালের মতো লোকজনরা দায়ী করে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। তারা এমনও ন্যারেটিভ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সাম্য হত্যাকাণ্ডের জন্য দায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি চাঁদাবাজির জন্য দায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী। ঠিক আছে, তারা এই কথাগুলো বলে, কিন্তু একটা কথা, আপনারা দর্শকবৃন্দ, আপনারা যদি এই কথাটাকে একটু একা একা চিন্তা করে দেখেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশ, যেখানে 2/3 পুলিশ পালায় গেল 5ই আগস্টের পরে, তারা ভারতে পালায় গেল, ঠিক আছে, সবাই পালাইছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বোঝানো হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করার জন্য আর্মির ইনভলভমেন্ট দরকার, এবং তাকে ভারতীয় আরেক দালাল ডক্টর আসিফ নজরুল সহ বোঝানো হলো যে এখানে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস লজিক্যালি চিন্তা করে, সার্বিক বিবেচনা করে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল। কিন্তু আসল কথা কি জানেন আপনারা? তখন জানতেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তার হাতে নেয়ার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পাওয়ার বা ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য, টোটাল দেশটাকে জগা খিচুড়ি বানানোর জন্য জেনারেল ওয়াকার কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, শুধু জেনারেল ওয়াকার না, নৌবাহিনীর এবং বিমান বাহিনীর প্রধান সবাই মিলে বলল আর্ম ফোর্সেস সার্ভিসকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা কেউ কিছু বলে না,
তাদের চোখের সামনে অপরাধ হচ্ছে, তারা ইন্টারভিন করে না। লোকজনের সামনে আওয়ামী লীগ বিএনপি গিয়ে আওয়ামী লীগ বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি শুরু করেছে, মিলিটারিরা কিছু বলে না। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, ধর্ষণ, বাড়ি ঘরে আগুন, টেন্ডারবাজি, এমন এহেন কোনো অপরাধ নাই যে বিএনপি করছে না। ঠিক আছে, যখন বিএনপি এই কাজগুলো করছে না ঠিক তখন তারা কি বলছে? তখন তারা একের পর এক দোষগুলো দিচ্ছে কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা কার? একজন সরকার প্রধান তিনি কখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইন্টারভিন করেন? যখন তার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিয়োজিত মন্ত্রণালয় ফেল করে। এখন এখানে যদি ষড়যন্ত্রকারী থাকে ওয়াকার, জেনারেল ওয়াকার, দর্শকবৃন্দ মন খুলে শোনেন, চক্ষু খুলে আমার একটা কথা শোনেন। বিডিআর পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন হত্যাকাণ্ড ঘটে, তখন 46 ব্রিগেড তারা অ্যাসাইন করলো 17 বেঙ্গলকে আইন শৃঙ্খলা ওই সেনাবাহিনীর 57 জন অফিসারদেরকে সেভ করার জন্য, বিদ্রোহ দমন করার জন্য করেছে। তো এখন ওটার দায়িত্ব কার ছিল? 17 বেঙ্গলের দায়িত্বটা কার ছিল? 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের। হাকিম কি করেছে? সাথে সাথে 17 বেঙ্গলকে অ্যাসাইন করেছে। হাকিম ওইখানে একটা জিনিস ভুল করেছে। সেই ভুলটা কি ছিল? হাকিমকে যেই মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে, ওই মুহূর্তে সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য আরেকজন মেজরকে 17 বেঙ্গলের কমান্ড দেওয়া উচিত ছিল। এটা ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের ব্যর্থতা। আমি যদি ব্রিগেডিয়ার হাকিমের জায়গায় হইতাম, যেই মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে, ওই মুহূর্তে আমি ওয়াকারকে রিপ্লেস করতাম। ব্রিগেডিয়ার হাকিম সেটা করতে ব্যর্থ হয়েছে। এটা আলাদা একটা সাবজেক্ট, এটা নিয়ে আমি এখন কথা বললাম না। কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়াকার কি করেছে, ওই দিন পিলখানায় গিয়ে মেজর অবস্থায় ওখানে একটা অ্যাক্টিং সিএ হিসাবে 17 বেঙ্গলকে নিয়ে জাস্ট মীর জাফরের মতো হাত পা গুটিয়ে বসেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চিন্তা করেছে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিবে, মিলিটারি প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা চিন্তা করেছে? এই ওয়াকারের রেকর্ডে আছে সে মেজর থাকাকালীন অস্ত্র হাতে নিয়ে 17 বেঙ্গলের শত শত সোলজার নিয়ে সে দাঁড়ায়ছিল, সে কোনো কাজ করে নাই। এই ধরনের একটা সেনাপ্রধানকে কি করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়? এই সাবজেক্টটা কি উনি রিবার্ট করেছে? এই সাবজেক্টটা কি ডক্টর আসিফ নজরুল রিবার্ট করেছে? এই সাবজেক্টটা কি তারা আলাপ আলোচনা করেছে? এই সাবজেক্টটা কি নিয়ে তারা চিন্তা করেছে যেই জেনারেল ওয়াকার সঠিক সময় 57 জন অফিসারের জীবন বাঁচাতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে পিলখানায় ঢুকতে ব্যর্থ হয়েছে, সেই ওয়াকার পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, এই ভরসাটা তাকে কে করতে বলেছে? যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসিয়ে রেখেছিল জেনারেল হাফিজকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে বসিয়ে রেখেছিল জেনারেল ফেরদৌসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে বসে কফি খায় না চা খায়, ভাত খায় না রুটি খায়, জেনারেল ওয়াকারকে প্রতি মিনিটে মিনিটে ইনফর্ম করা হয় এবং জেনারেল ওয়াকার প্রতি মিনিটে মিনিটে র এবং জেনারেল দ্বিবেদীকে ইনফর্ম করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করছে। ঠিক যেভাবে গোরখদক আব্বাস, খায়রুল কবির খোকনের বউ, গোরখদক আব্বাসের বউ, ফালুর ভাই নুরু, শিমুল বিশ্বাস, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বেডে বসে পায়খানা করছে, বমি করছে না পানি খাইছে, এর টোটাল খবরটা বঙ্গভবনে এবং ভারতীয় হাইকমিশনে পৌঁছাতো। দর্শকবৃন্দ, এটা ছিল তাদের রোগ। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, সে কথাটা কি? জেনারেল ওয়াকার একটা কোঅর্ডিনেশন করে, সেই কোঅর্ডিনেশনটা বাংলাদেশকে রক্ষা করার জন্য না, এই কোঅর্ডিনেশনটা বাংলাদেশের 20 কোটি মানুষের স্বার্থে না, এই কোঅর্ডিনেশনটা ভারতকে যেন কোনো অবস্থাতে মানবতা বিরোধী আইনে
যে বিচার হচ্ছে, এই বিচার কাণ্ডের কোন জায়গায় তাদেরকে যেন ইনভলভ করানো না হয়। বাংলাদেশে যদি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়, তাইলে ওয়াকার নিজে দোষী সাব্যস্ত হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয়, ভারতের ভিতরে ইনভলভ হয়ে যাবে। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু বিচার হয়, ভারতের মোদি, অজিত দোভাল, রাজনাথ সিং, অমিত শাহ এরা সবাই ওখানে অ্যাকিউজড হবে। তাহলে বাঁচার রাস্তা কি? জেনারেল ওয়াকারুজ্জামানকে ক্ষমতায় রাখা। জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি ক্ষমতায় রাখা যায়, তাইলে একটা সুযোগ আছে ভারতকে এই বিপদ থেকে বের করে আনা। দর্শকবৃন্দ, একটা কথা অনেকে বলে যে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা হয়েছে, তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। একটা কথা, আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিগনেটরি না, এবং ইউরোপের কয়েকটা দেশ তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিগনেটরি হলেও তারা নেতানিয়াহুকে গ্রেফতার করবে না। কিন্তু আরেকটা কথা, নেতানিয়াহু যদি সাউথ আফ্রিকায় যায়, আফ্রিকান কোন কান্ট্রিতে যায়, নর্থ সাউথ আমেরিকান কোন কান্ট্রিতে যায়, তাকে গ্রেফতার করবে। কারণ কি? নেতানিয়াহু আমেরিকার সাথে লতকালতকি সম্পর্ক, ইউরোপিয়ান স্পেশালি ফ্রান্স এবং জার্মানি, সুইডেন তাদের সাথে লতকালতকি সম্পর্ক। এখন এই কথাটাকে কেন বললাম? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে মোদির জন্য, অমিত শাহের জন্য, রাজনাথ সিং এর জন্য, অজিত দোভালের জন্য, আপনি লিখে রাখেন তারা ইন্ডিয়া থেকে বাহিরে কোথাও পাড়া দিতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতের প্রাইম মিনিস্টারের এগেনস্টে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে, ভারতের খেল খতম। তারা ইউরোপের কোন দেশে যেতে পারবে না। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু যেই বেনিফিটটা পায়, এই বেনিফিট নরেন্দ্র মোদী পাবে না। বেঞ্জামিন নেতানিয়াহু নর্থ সাউথ আমেরিকায় যে বেনিফিট পায়, ইউরোপে যে বেনিফিট পায়, অন্যান্য দেশে যে বেনিফিট পায়, ওই বেনিফিট নরেন্দ্র মোদী পাবে না। যদি এই ভয় জেনারেল ওয়াকারকে তারা শক্তিশালী করে ওখানে পাঠিয়েছে, বসিয়েছে। তারা প্রতিদিন একটা ন্যারেটিভ বের করে ভারতের বিভিন্ন মিডিয়া থেকে। ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হচ্ছে, ও জেনারেল ওয়াকারই একমাত্র ভরসা। ভারত বলে জেনারেল ওয়াকার নাকি একমাত্র ভরসা। কাদের জন্য ভরসা? বাংলাদেশের জন্য না ভারতের জন্য? আসল কথা, জেনারেল ওয়াকার ভারতের একমাত্র ভরসা। আরো আছে, শুধু জেনারেল ওয়াকার একা না, তার সাথে 25-26টা জেনারেল আছে, 2-1টা ব্রিগেডিয়ার জেনারেল আছে। দর্শকবৃন্দ, তো জেনারেল ওয়াকারের প্রাইমাল রেসপন্সিবিলিটি কোনটা? জেনারেল ওয়াকারের প্রাইমাল রেসপন্সিবিলিটিটা হলো রাজনৈতিক দল, 2-1টা দল যারা ভারতের লাড্ডু খেয়েছে, ভারতের সেবা দাস হতে রাজি, বাংলাদেশের অস্তিত্বকে ভারতের হাতে তুলে দিতে রাজি, এ ধরনের একটা রাজনৈতিক দলকে রিক্রুট করা, তাদেরকে সার্বিকভাবে সহায়তা দেওয়া। যে রাজনৈতিক দলগুলো বলবে নির্বাচনের পরে যদি ক্ষমতায় আসে, তারা বিডিআর হত্যার বিচার চাইবে না, তারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার চাইবে না, তারা আয়না ঘরের বিচার চাইবে না। দর্শকবৃন্দ, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সালাউদ্দিন প্রণয় ভার্মার সাথে এবং জেনারেল ওয়াকারের সাথে ওয়াদা করে এসছে। আমার কাছে একটা খবর এসছে, জেনারেল ওয়াকারের সাথে তারেক রহমানের ওয়াদা হয়েছে সালাউদ্দিনের থ্রোতে, যেসব বিচার টিচার চায় না। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? বিএনপি তাইলে বাংলাদেশের অস্তিত্বের সাথে বেইমানি করছে, তাইলে বিএনপি জুলাই আগস্টের নিহতদের আত্মার সাথে বেইমানি করছে, রক্তের সাথে বেইমানি করছে। হ্যাঁ করছে। কেন করছে? একটা কারণে করছে, ক্ষমতা। আমার কাছে, আমি বলবো না যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, আমি এটা বলবো না, কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই,
জনগণ যদি ক্ষমতার উৎস হয়, based on the definition of democracy, based on the definition given by President Abraham Lincoln and James Wilford Garner, even Socrates, Aristotle, and some other philosopher, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, বিএনপির তো জনগণের সাপোর্ট ছিল, কিন্তু বিএনপি জনগণকে কেন ইগনোর করছে দর্শকবৃন্দ, এই কথাটা আপনাদেরকে আমি একটু বুঝাতে চাচ্ছি। বিএনপি জনগণকে কমপ্লিটলি ইগনোর করছে, আপনাদের আশা আকাঙ্ক্ষাকে ইগনোর করছে। কেন করছে জানেন? গত 16 বছরে আপনারা হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারেন নাই। বিএনপি বলে আপনাদের সাপোর্ট দিয়ে তাদের কি হবে? আপনারা তো হাসিনারে নামাইতে পারেন নাই। তাহলে হাসিনারে 16 বছর ক্ষমতায় রাখছে কে? ভারত। তাইলে তাদের প্ল্যানটা কি, তাদের ভিশনটা কি? জনগণের দ্বারা ক্ষমতায় থাকা যায় না, কিন্তু ভারতের সহায়তায় 16-17 বছর ক্ষমতায় থাকা যায়। তাইলে আপনাদের পক্ষ তারা নিবে কেন? তারা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেছে, আমরা ভারতের সহায়তায় ক্ষমতায় যাব এবং ভারতের সহায়তায় নেক্সট 15-20 বছর ক্ষমতায় থাকবো। ভারত হয়তো তাদেরকে ওয়াদা করেছে নেক্সট 25 বছর বিএনপি কে তারা ক্ষমতায় রাখবে। কেন রাখবে এটা জানেন? একটা কারণে, কারণ এরপরে বিএনপির সহায়তায়, ভারতের সহায়তায় যদি বিএনপি সরকার গঠন করে, আপনাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বপ্ন আর দেখার দরকার হবে না। আপনারা সবাই আমার সোনার বাংলা বাদ দিয়ে সারে জাহাজে আচ্ছা গাওয়া শুরু করবেন। কারণ কি জানেন? ওয়াকার যেদিন ভাষণে বলেছে সশস্ত্র বাহিনীকে শেখাতে হবে 1947 সাল থেকে 1971 সালের ভারতের ভূমিকা সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে বুঝাতে হবে। আপনারা বুঝেন তো বিএনপি ক্ষমতায় এসে আপনাদেরকে কি শেখাবে? দর্শকবৃন্দ, আমি জিয়াউর রহমানের রাজনীতির পক্ষে, আমি বেগম জিয়া সাহসিকতার পক্ষে। তাইলে আমি বিএনপির এই মুহূর্তে তাদের এই নপুংসতা, তাদের এসব ভুল ন্যারেটিভ এবং বেঈমানদেরকে কেন বলছি? এরা বাংলাদেশের পক্ষের মানুষ না, এরা বাংলাদেশের পক্ষের মানুষ না। কেন মানুষ না জানেন? বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে সালাউদ্দিন আহমেদের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে আব্দুল আউয়াল মিন্টুর দ্বারা। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা গল্প বলি। 2013 সালের ডিসেম্বরে বেগম জিয়া বিপ্লবের ডাক দেবেন। উনি বললেন আমরা পল্টনে মিটিং করব। আমি ভুল, ওনার বাসার সামনে 5টা বালুর ট্রাক দেয়া হলো যাতে বেগম জিয়া বাসা থেকে বের হয়ে পল্টন পর্যন্ত যেতে না পারে। কে দিয়েছে এই ব্যারিকেডটা? দিয়েছিল আওয়ামী লীগ এবং তৎকালীন পুলিশের কর্মকর্তারা। তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল 2013-তে বেনজির আহমেদ। বেনজির আহমেদ যখন ওখানে ব্যারিকেডের ব্যবস্থা করলেন, বালুর ট্রাক পাঠিয়ে দিলেন যাতে বেগম জিয়া বাসা থেকে বেরোতে না পারে। দর্শকবৃন্দ, একটা কথা, বেগম জিয়া কয়টার সময় বেরোবেন, উনি কি জামা কাপড় পরবেন, এই তথ্য গণভবনে পৌঁছে দিয়েছে মোহাম্মদ সালাম, গোরখোদক আব্বাস, তার বউ আফরোজা, খায়রুল কবির খোকনের বউ ওখানে বসা ছিল, এবং আফরোজা আব্বাস এবং গয়েশ্বর রায়। গণভবনে পৌঁছে দিয়েছে ভারতীয় হাইকমিশনে। বালুর ট্রাক ওখান থেকে যে পৌঁছাইছে বেগম জিয়া বের হবে, তাড়াতাড়ি ওই বালুর ট্রাক, আপনারা শুনলে অবাক হবেন, এই বালুর ট্রাক ওখানে পাঠাতে সহায়তা করেছে সাদেক হোসেন খোকা। ওই বালুর ট্রাকের কন্ট্রাক্টরদের ঠিক করে দিয়েছে মোহাম্মদ সালাম। এখন যে গলাবাজি করে আপনাদের সামনে,
বিএনপির নেতা মোহাম্মদ সালাম। এই বালু ট্রাক ওখানে পাঠানোর, অর্গানাইজ করার দায়িত্ব দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকাকে, এবং সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসরা ওখানে বালুর ট্রাক পাঠাইছে, এবং এদেরকে সহায়তা করেছে গোরখদক আব্বাস। ওখানে এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করতে টাকা যা লাগে টুকটাক এখানে ইনভেস্ট করেছিল আব্দুল আউয়াল মিন্টু। এখন বিএনপির অন্যান্য নেতারা যখন তারা বলল যে আমরা 5টা ট্রাককে ঘুরিয়ে দেব ওখানে গিয়ে, সহযোগী দল ছিল জামাতে ইসলামী, সহযোগী দল ছিল অন্যান্য দল, তাদেরকে বলল যে ঠিক আছে আমরা ওখানে গিয়ে ওগুলা সরাবো। বালু ট্রাক সরানোর জন্য জামাত প্রাণপণ আন্দোলনের জন্য তৈরি হলো, বালির ট্রাক গুলোকে ওখান থেকে ভেঙে ফেলে দিবে, সবকিছু রেডি। যখন তারা বালু ট্রাক সরানোর জন্য যাচ্ছিল, জামাতের নেতৃবৃন্দকে বলা হলো সাদেক হোসেন খোকা থেকে, হ্যাঁ আমরাও বেরোচ্ছি। মোহাম্মদ সালামও বলল আমরা বেরোচ্ছি, মির্জা আব্বাসও বলল আমরা বেরোচ্ছি। এখন মজার কথা, সকাল 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 2টা, 5টা কেউ যায় না। জামাত তারা হয়তো বুঝে ফেলেছিল যে বিএনপি বেগম জিয়ার সাথে গাদ্দারি করলো। আপনারা কি জানেন দর্শকবৃন্দ, জামাত যখন দুর্বার আন্দোলনে তারা মুভ করা শুরু করলো, বেনজির তাদেরকে সরাসরি গুলির অর্ডার দিয়ে জামাতের 2 জন মানুষকে খুন করে ফেলল 2013 সালের 29শে ডিসেম্বর। ওটা একটা বেঈমানের দিন। গোরখদক আব্বাস, আমির খসরু মাহমুদ, আপনারা শুনলে একটু আকাশ থেকে পড়বেন। যখন তারা বলছে আমরা আসতেছি, তখন গোরখদক আব্বাস গণভবনে, সাদেক হোসেন খোকা এবং সালাম এরা তখন মিউনিসিপাল কর্পোরেশনে, এবং পরবর্তীতে তারা একত্র হয়ে মিটিং করেছে আমির খসরু মাহমুদের সেরিনা হোটেলে, এবং পরবর্তীতে ওখান থেকে তারা সবাই গণভবনে গিয়ে হাসিনার সাথে সেলিব্রেট করেছে গভীর রাত্রে। এই হচ্ছে বিএনপি। আপনারা বলবেন মির্জা ফখরুল কোথায় ছিল? মির্জা ফখরুল সবসময় আওয়ামী লীগের লোক, মির্জা ফখরুল সবসময় রয়ের লোক, মির্জা ফখরুল সবসময় ভারতের লোক। সে আবার বাংলাদেশি ছিল কবে? তার বউ এবং তার শালা আমেরিকায় এখনো রয়ের সাথে তদবির করার জন্য, চাঁদাবাজি করার জন্য, পদ বিক্রি করার জন্য সবকিছু করে। এই তো বিএনপি। আজকের বিএনপি কি করছে? আজকে সালাউদ্দিনকে দিয়ে তারা সামনে পাঠাচ্ছে যে তারা এই কাজগুলো, মঈন খানকে, খন্দকার মোশাররফকে বেয়াদবি করে তাদেরকে দূরে সরায় দিয়া সালাউদ্দিনকে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করাচ্ছে। তারেক রহমান সাহেব কি করছেন? রয়ের একটা লোককে সামনে পাঠিয়ে নেতৃত্ব দিচ্ছেন রয়ের লোকজনদেরকে। তারা এখন বলে যে আপনি তো লিখিত দিয়ে গেছিলেন যে আপনি বাংলাদেশের রাজনীতিতে আসবেন না, তারপর তো বাংলাদেশে এসে আপনি রাজনীতি করবেন না, এটা তো আপনি লিখিত দিয়ে গেছিলেন। আর এখন রয়্যাল লোকজনদেরকে দিয়ে আপনি এখন সালাউদ্দিনকে প্রত্যেকটা কাজে, যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল, আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না, আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে। আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা, ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা, ভারতীয় মাল আব্দুল আউয়াল মিন্টু আপনার নেতা, ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা।
বাহ তারেক রহমান সাহেব, বাহ, ভালোই করছেন। জনগণ তো আপনার দরকার নাই, আপনি তো জনগণের রাজনীতি করেন না, আপনি ভারতের রাজনীতি করেন, আপনার ক্ষমতার রাজনীতি করেন, পয়সার রাজনীতি করেন। কারণ জনগণ তো আপনার হাসিনা পতনে আপনি যেতে পারেন নাই তারেক রহমান সাহেব। জনগণকে আপনার দরকার নাই, কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে, আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন। বিএনপি যদি আজকের 10 লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপ্পুর পদত্যাগ চাই, তারেক রহমান সাহেব 10 মিনিটে চুপ্পু পদত্যাগ করবে। বিএনপি যদি 10 লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই, ওয়াকার পদত্যাগ করবে। বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয়, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তারেক রহমান। আপনার মা হবে অবিসংবাদিত নেতা। আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি? সালাউদ্দিনের মতো 2 টাকার এস আলমের এক কর্মচারীকে দিয়ে বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করার কথাবার্তা বলেন, এটা হচ্ছে আপনার রাজনীতি? রাজনীতির কি বুঝেন আপনি? রাজনীতির কি বুঝেন আপনি? What is your political philosophy? Do you have one? Really? বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, I am offering my full cooperation to you to replace all of the stupid advisor. আপনি যদি 10 লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন, এইসব 2-4 জন ভারতীয় নপুংসককে সরিয়ে দেন, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন? বুঝতে পারেন না। কেন বাস্তবতা আপনাকে আমি বলি, কেন জরুরি আপনাকে আমি বলি। গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার পতনে। আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে, সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতাকর্মীরা। আপনার কেন্দ্রীয় কমিটির কেউরা তো গ্রেফতার হয় না, এরা গ্রেফতারের নাটক করছে। আপনি 16 বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই, কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোনো ইস্যু নাই। ইস্যু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, বাংলাদেশের 90% মানুষের সেন্টিমেন্ট আবেগ ভারতকে প্রতিহত করা। আপনি ভারতকে প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপ্পুর পদত্যাগ করাচ্ছেন না? 10 লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকারকে পদত্যাগ করতে হবে, বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে? কেন বলতে পারেন না? কারণ একটা, আপনি ভারতের থ্রোতে ক্ষমতা চান, আপনি গণহত্যার বিচার চান না, জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না, আপনি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চান না, আপনি জুলাই সনদের বিপক্ষে, আপনি পুরানো সংবিধান, যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য,
ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না, দেন আপনি চানটা কি? 20 কোটি জনগণের দুর্ভোগ? আপনি চানটা কি? বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক? আপনার দল কি চায়? বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি? দ্যাটস হোয়াট ইউ আর আস্কিং ফর। তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে যারা মাঠে নেমেছে, আপনার দোহাই দিয়ে তারা দলের ভিতরে ভারত বৃত্তি করাচ্ছে। আপনাকে দর্শকবৃন্দ, আপনারা আমাকে একটা সুযোগ দেন, আমি বিএনপির কিছু ইডিয়েটদের কিছু দুই একটা কথা আপনাদেরকে আমি দেখাতে চাই। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। আপনি একটু দেখেন, আমি বিএনপির একটা ন্যারেটিভ, বিএনপির গোরখোদক আব্বাস একটা কথা বলেছে। গোরখোদক আব্বাস কথায় কথায় বলেছে স্টারলিংক ছাড়া বাংলাদেশ ভালো ছিল। আরেকটা বলেছে, দর্শকবৃন্দ আমি আব্বাসের কথাটাই আপনাদেরকে শোনাচ্ছি। দর্শকবৃন্দ, গত মাসখানেক ধরে, গত কয়েক সপ্তাহ ধরে করিডোর, মানবিক করিডোর, স্টারলিংক ইন্টারনেট, এইসব ইস্যু নিয়ে বাংলাদেশে যেই ড্রামাটা তৈরি হয়েছে, আমি এই ড্রামাটার উপরে আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। আপনার আগে গোরখোদক আব্বাসের এই কথাটা একটু শুনেন। স্টারলিংক ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, এক, গোরখোদক আব্বাস বলছে ওয়াইফাই ছাড়া নাকি দেশ ভালো ছিল, ইন্টারনেট ছাড়া নাকি দেশ ভালো ছিল। দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে পলক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল? আপনাদের মনে আছে কিভাবে ওয়াইফাই অফ করে দিছিল? ওইটা নাকি ভালো ছিল, ওটা নাকি ভালো ছিল। কারণ স্টারলিংক যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, এটাকে বন্ধ করার প্রোটোকলটা বাংলাদেশের হাতে যদি না থাকে, এটা যদি স্টারলিংক যদি এলন মাস্ক অনেক দূরের থেকে নিয়ন্ত্রণ করে, ওখান থেকে বলে দেবে যে সরকার বলছে আমাকে বন্ধ করে দিতে, অর্থাৎ সরকারের দুরভিসন্ধি জনগণের কাছে বেরিয়ে যাবে। দর্শক বিন্দু, আবার বলি, ধরেন স্টারলিংক বাংলাদেশে ইন্টারনেট দিল, এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো। বিএনপি সরকার গঠন করার পরে ভারতের তাবেদারি যে মুহূর্তে করা শুরু করবে, জনগণ রাজপথে নামবে। জনগণ যখন রাজপথে নামবে, বিএনপি ভারতের পরামর্শে ওই আওয়ামী লীগের বুদ্ধি ধরবে ইন্টারনেট বন্ধ করে দাও, যাতে সোশ্যাল মিডিয়া বন্ধ করে। এখন স্টারলিংকের ইন্টারনেট যদি বন্ধ করতে যায় বিএনপি সরকার, স্টারলিংকের সেন্টার থেকে বলে দেবে হ্যাঁ সরকার আমাদেরকে বন্ধ করে দিছে, তাহলে বিএনপি ধরা পড়ে যাবে। এখন মির্জা আব্বাস তো ধরা পড়তে চায় না, কারণ মির্জা আব্বাসের আমি ভুল বললাম, আস্তাগফিরুল্লাহ, ওর নাম মির্জা না, আমি ভুল বললাম দর্শক বৃন্দ, ওই যে গোরখোদক আব্বাস। গোরখোদক আব্বাস চিন্তা করছে আওয়ামী লীগ পলকরে দিয়া ইন্টারনেট আর ওয়াইফাই বন্ধ করে দিছে, যাতে সোশ্যাল মিডিয়ার লোকজন অ্যাক্টিভ হইতে না পারে। এখন বিএনপিও ওই সেম সাবজেক্টটা তারা ইমপ্লয় করতে চায়। যদি জনগণ তাদের বিপক্ষে যায়, জনগণ যে তাদের বিপক্ষে যাবে এতে তো কোনো সন্দেহ নাই। কারণ ভারত কর্তৃক যদি বিএনপি ক্ষমতায় আসে, ভারতের সহায়তায় যদি তারা দেশদ্রোহিতা করে ক্ষমতায় থাকতে চায়, জনগণ তো রাস্তায় নামবে। আমি জেকব মিল্টন তো অলরেডি রাস্তায়, কারণ বিএনপির এসব দুর্বিসন্ধি ঠেকানোর জন্য আমাদেরকে তো এখন থেকেই মুখ খুলতে হবে, সচেতন থাকতে হবে, যাতে ভারতীয় তাবেদারি বাংলাদেশে না চলে। তো বিএনপি কি চায়? স্টারলিংকের দরকার নাই, কারণ স্টারলিংক যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, স্টারলিংক যদি বাংলাদেশে ওয়াইফাই দেয়, তারা তো বন্ধ করতে পারবে না ইন্টারনেট।
তারা বন্ধ করলেও তো ধরা পড়ে যাবে, সবাই জেনে যাবে যে স্টারলিংকের ইন্টারনেট সরকার বন্ধ করে দিছে। এখন পলক তবু কোর্ট পর্যন্ত গিয়া মিথ্যা কথা বইলা কোন রকম রাগ ঢাক করতে পারে যে আমাকে দিয়া বন্ধ করছে ওয়ারেভার, কিন্তু তখন যদি স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করে দেয়, ওয়াইফাই বন্ধ করে দেয়, তাহলে বিএনপি লেজুকুবরি অবস্থা হবে। যার জন্য গোরখোদক আব্বাস বলে স্টারলিংক দরকার নাই, স্টারলিংক ছাড়া আমরা ভালো আছিলাম, ওয়াইফাই ছাড়াও আমরা ভালো আছিলাম। তাহলে গোরখোদক আব্বাস বলতে চাচ্ছে হাসিনার সময়টা বেশ ভালো ছিল। আপনি বুঝেন দর্শকবৃন্দ একটা সাবজেক্ট, যে স্টারলিংক নিলে ইন্টারনেট এবং ওয়াইফাই খরচ কম পড়বে এবং এটা সব সময় অন থাকবে, এটাকে অফ করা যাবে না। গোরখোদক আব্বাস এইটার বিপক্ষে, বিএনপি এইটার বিপক্ষে। তারা কি বলছে? স্টারলিংকের ইন্টারনেট নাকি আরাকান আর্মির জন্য। আচ্ছা গোরখোদক আব্বাস, তোমারে যদি আমি জিজ্ঞাসা করি, মিয়া মায়ানমার আর্মি রাখাইনদের 1 মিলিয়নের উপরে মুসলমানদেরকে জবাই করছে, ধর্ষণ করছে, দেশ থেকে ভারতের প্ররোচনায় বাংলাদেশে ঢুকাইয়া দিছে। এখন মায়ানমার কি তাইলে তোমার বন্ধু নাকি মায়ানমার তোমার শত্রু? এবং এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ব্যাক করাইয়া নিতে চায় না, ওয়ারাস আরাকান আর্মির সাথে বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস, চায়না এবং ইউরোপিয়ানরা এবং জাতিসংঘ একত্রে প্ল্যান করছে যে তাদেরকে আরাকান আর্মির সাথে সহায়তা কইরা রোহিঙ্গাদেরকে যাতে তাদের দেশে পাঠানো যায়। চিরাচরিত একটা নিয়ম, শত্রুর শত্রু আমার মিত্র। গোরখোদক আব্বাস, তুমি মিয়াও কি চোরা কারবারির সাথে জড়িত মায়ানমার আর্মির সাথে? তুমিও চাও না রোহিঙ্গারা বাংলাদেশ থেকে চলে যাক, এটা তুমি চাও না। এইটা চাও না বললাই তুমি এই মিথ্যা একটা ন্যারেটিভ ভারতের পক্ষে তুমি তৈরি করছো। আরাকান আর্মি তো বাংলাদেশের শত্রু না। এখন বলবো আরাকান আর্মি সীমান্তে আমাদেরকে নাড়াচাড়া করে। তুমি ডিপ্লোমেসির কি জানো মির্জা আব্বাস? আস্তাগফিরুল্লাহ, গোরখোদক আব্বাস, তুমি কি জানো? তুমি যে বলছো আরাকান আর্মি, আরাকান আর্মি রে, আরাকান আর্মির জন্য ওয়াইফাই। এখন আরাকান আর্মির জন্য ওয়াইফাই না আরাকান আর্মির জন্য স্টারলিংক, এই সাবজেক্টে তুমি কি জানো? তোমার টেকনিক্যাল কোনো নলেজ আছে? ডিপ্লোমেসির উপরে তোমার কোনো নলেজ আছে? লস প্রিভেনশন সম্পর্কে তোমার কোনো নলেজ আছে? বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, এই সেই গোরখোদক আব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য 2013 সালের 29শে ডিসেম্বর বেইমানের সাথে, বিএনপির সাথে বেইমানি করেছে। শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য এই গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরু এবং সাদেক হোসেন খোকা এবং মোহাম্মদ সালাম একত্র হয়ে বিএনপির পিঠে ছুরি মেরেছে, বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছে এবং হাসিনার ক্ষমতাকে 2013 থেকে 2024 পর্যন্ত দীর্ঘায়িত করেছে। তো গোরখোদক আব্বাস, স্টারলিংকের উপকারিতা সম্পর্কে তুমি আসলে জানোটা কি আর তুমি বুঝোটা কি? তোমার কেন মনে হলো যে স্টারলিংক আসলে আরাকান আর্মি উপকৃত হবে? তোমার কি মনে হয় না স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই বাংলাদেশে গেলে দেশের 18 থেকে 20 কোটি জনগোষ্ঠী উপকৃত হবে? তারা শিক্ষিত হবে, তাদের ছেলেপানরা কম্পিউটার টেকনোলজিতে, আইটিতে অনেক ডেভেলপ করবে এবং খরচ তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। এটা কি তোমার মনে হয় না? তোমার ভারতীয় টেকনোলজি দরকার। তোমার ভারতীয় টেকনোলজিতে যেখানে তারা রয়ের ইনফ্লুয়েন্স করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে, তোমার ওই ইন্টারনেট দরকার। গোরখোদক আব্বাস, অর্থাৎ এই সাবজেক্টটা সম্পর্কে তোমার কোনো স্টাডি নাই গোরখোদক আব্বাস। এ সম্পর্কে তোমার কোনো অস্তিত্বই নাই যে স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই ছাড়া বাংলাদেশ ভালো ছিল। তোমার মতো একটা গান্ডু, তোমার মতো একটা হারামজাদা, তোমার মতো একটা বেহায়া, তোমার মতো একটা অশিক্ষিত হাইজাকার, চান্দাবাজ, ধর্ষণকারী শুয়োর সেই ইন্টারনেট নিয়ে কথা বলে। গোরখোদক আব্বাস, তুমি বলছো
করিডোর। দর্শকবৃন্দ, এই করিডোর নিয়ে আমি একের 2 বার 3 বার আমি করিডোর নিয়ে আপনাদেরকে আমি কথা বলেছি। আবার শেষবারের মতো এই করিডোরের সম্পর্কে বলি। দর্শকবৃন্দ, ওখানে কোনো করিডোরের কোনো আলাপ আলোচনাই হয় নাই, কোনো করিডোর নিয়ে ওখানে কোনো কথাই নাই। সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা ছিল রাখাইনে এখন যেই রোহিঙ্গারা অবশিষ্ট আছে এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যদি রাখাইনে প্রত্যাবর্তন করা হয়, তাদেরকে কি করে ফুড সাপ্লাই দেওয়া যাবে, তাদেরকে কি করে খাওয়া সাপ্লাই দেওয়া যাবে, শীতের কাপড় চোপড় দেয়া যাবে, অন্যান্য হিউম্যানিটেরিয়ান এইড তাদেরকে দেয়া যাবে। তো এখন প্ল্যানাররা যারা প্ল্যান করছে যে কিভাবে রাখাইনে এদেরকে এই খাওয়া দাওয়া, ঔষধ, কাপড় চোপড় দেয়া যাবে, এটার জন্য তারা একটা চ্যানেল তৈরি করছে। চ্যানেল কি? চ্যানেলে এই খাওয়া দাওয়া জিনিসপত্রগুলো ঢোকাবে। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা সাবজেক্ট আমি একটু পড়ে শোনাই, আপনারা বুঝবেন যে এখানে তারা করিডোরটা কোথায় পেয়েছে, এখানে করিডোরের অস্তিত্বটা কি। আপনারা যদি বুঝেন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। দর্শকবৃন্দ, এটা আমার কথা না, আমি ইন্টারন্যাশনাল ফোরাম থেকে এই হিউম্যানিটেরিয়ান চ্যানেল, এটাকে করিডোর বলে না, এটাকে বলে হিউম্যানিটেরিয়ান চ্যানেল, একটা পথ বাতলে দেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং বিশ্ববাসী একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই কথাটা আপনাদেরকে আমি ইংরেজিতে বলবো এবং আমি পরে ট্রান্সলেশন করব। A humanitarian channel between Bangladesh and Myanmar, specifically to Rakhine State, is being explored to deliver aid to those affected by conflict. এই সেন্টেন্সের অর্থ হলো, এই হিউম্যানিটেরিয়ান চ্যানেল এটা বিটুইন বাংলাদেশ এন্ড মায়ানমার, বিশেষ করে রাখাইন স্টেট এবং বাংলাদেশের মধ্যে একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, এক্সপ্লোর করা হচ্ছে, চিন্তা ভাবনা শেয়ার করা হচ্ছে। এই অসহায় মানুষগুলোকে সাহায্য কেমনে করা যায়, তাদেরকে কেমনে ওখানে রিচ করা যায়। The United Nations and Bangladesh have been discussing the possibility of such channel. এখন মায়ানমার হচ্ছে শত্রু দেশ, ভারত এ ব্যাপারে সহায়তা করবে না। জাতিসংঘ বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এইড ডেলিভার করার জন্য তার পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ, তাদের কাছে এটা আলোচনা করবে। এখানে একটা বার্ডেনও আছে বাংলাদেশের সাথে। ওই বার্ডেনটা কি? বাংলাদেশের 90% মানুষ মুসলমান এবং রাখাইনের রোহিঙ্গারাও মুসলমান। এখন এই মুসলমানদের পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য একটা যদি রাস্তা, একটা চ্যানেল বের করে দেয়া যায়, যেই চ্যানেলে মুসলমানদেরকে খাওয়া সাপ্লাই দেওয়া যায়, ঔষধ সাপ্লাই দেওয়া যায়, জামা কাপড় সাপ্লাই দেওয়া যায়, নিরাপত্তা দেওয়া যায়, তাইলে এই চ্যানেলটা দেয়া যায় কিনা, একটা তৈরি করা যায় কিনা, এটার জন্য তারা আলাপ আলোচনা করেছে। The United Nations and Bangladesh have been discussing the possibility of such a channel, with UN potentially playing a key role in its implementation. However, the Myanmar junta, Myanmar's সামরিক গোষ্ঠী, views such a channel with suspicion, fearing it could benefit Arakan army. Okay. যখন জাতিসংঘ এবং বাংলাদেশ এই হিউম্যানিটেরিয়ান চ্যানেলটা নিয়ে কথা বলছে, মায়ানমারের সামরিক জান্তা যারা, তারা এটাকে সন্দেহের চোখে দেখছে। তারা মনে করে এই চ্যানেল দিয়ে যদি আরাকান আর্মিকে স্ট্রং করা হয়। এখন আমার একটা কথা আছে, আরাকান আর্মি স্ট্রং হলে যদি আমার মুসলমানরা ওখানে আরাকান আর্মির দ্বারা নিরাপত্তা পায়, আমি আরাকান আর্মির পক্ষে। কারণ মায়ানমার এবং ভারত এক পক্ষে, এবং ভারত চায় না আমাদের মুসলমান ভাই বোনরা রাখাইনে চলে যায়, কারণ ভারত ওখানে
তারা একটা প্রজেক্ট করেছে, ওখানে তারা সেনানিবাস করবে। ওখান থেকে তাদের 7 সিস্টারকে ল্যান্ড যুক্ত করে একটা বেনিফিট ওখানে তৈরি করবে। এখন এই রোহিঙ্গারা যদি ওখানে ব্যাক করে, তাহলে ভারতের এই প্রজেক্ট মার খাবে। যে কোনো মূল্যে এই প্রজেক্ট করা হবে, এ ব্যাপারে তারা জেনারেল মির্জাফর ওয়াকারুজ্জামানকে কনভিন্স করেছে, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধানকে তারা কনভিন্স করেছে, এবং আরেকজন মানুষকে কনভিন্স করেছে, তারেক রহমান, বেগম জিয়া এবং বিএনপি কে কনভিন্স করেছে থ্রু সালাউদ্দিন আহমেদ। এখন এই গোরখদক আব্বাস বলছে করিডোর কাদের জন্য। আপনারা যদি কেউ এই গোরখদক আব্বাসকে ধইরা জুতা দিয়া 3টা বাড়ি দিয়া বলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন করিডোর এন্ড এ চ্যানেল, ও জানে না। আই ক্যান গিভ ইউ রিটেন গ্যারান্টি, আমি লিখিত দিতে পারি, গোরখদক আব্বাস করিডোর এবং চ্যানেল এই দুইটার তফাৎ পার্থক্য সে জানে না। এখন এটা যদি না জানে, কথায় কথায় যদি যারা করিডোর নিয়ে কথা বলে, তাদের কাউকে আমি বহুবার বলছি আসেন আমার সাথে কথা বলেন করিডোর নিয়ে, কেউ আমার সাথে কথা বলবে না। কেন কথা বলবে না জানেন? কারণ একটা, কারণ এটা নিয়ে যদি তারা কথা বলতে যায় তারা ধরা পড়ে যাবে। এটা ভারতের ন্যারেটিভ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, ধরে নেন এটা করিডোর, এটা যদি আমি ধরেও নেই যুক্তিতর্কের খাতিরে, গত 16 বছরে ভারতকে 10, 15, 20 জায়গা দিয়ে করিডোর দেয়া হয়েছে। সেনাবাহিনীর জেনারেলরা তখন কি করেছিল? আইসক্রিম খেয়েছে নাকি গরুর নুনু কেটে মুখে চুষেছে? গত 17 বছরে তারা কি করেছে? গরুর নুনু চুষে, গরুর নুনু দিয়ে আইসক্রিম বানায় খাইছে, নাকি গোবর খাইয়া ডেজার্ট বানায়, ডেজার্ট গোবর দিয়া ডেজার্ট বানায় খাইছে? কোনটা? বাংলাদেশের কোন জেনারেলরা তো এগুলো নিয়ে কথা বলে না। দর্শকবৃন্দ, বাংলাদেশের আপনারা যারা দেশপ্রেমিক, বাংলাদেশে আপনাদেরকে ঠান্ডা মাথায় যদি একটা কথা বলি, আপনারা বাংলাদেশিরা যদি বলেন যে রোহিঙ্গাদেরকে যে কোনো মূল্যে ফেরত পাঠাতে হবে উইথ নিরাপত্তা, তাইলে এই চ্যানেলের কোনো বিকল্প নাই। বিএনপি রোহিঙ্গাদের ফেরত দিতে চায় না, ভারত এই রোহিঙ্গাদের ফেরত দিতে চায় না, ওয়াকার রোহিঙ্গাদেরকে ফেরত দিতে চায় না, আওয়ামী লীগ রোহিঙ্গাদেরকে ফেরত দিতে চায় না। কেন চায় না? কারণ একটা, রোহিঙ্গাদেরকে যদি রাখাইনে ফেরত দেয়, ভারতের $100 মিলিয়ন প্রজেক্ট, খালাদান প্রজেক্ট বন্ধ হয়ে যাবে, ওটা থাকবে না। এবং তারা যে 7 সিস্টারকে ল্যান্ড ওয়াইজ কানেক্ট করতে চাচ্ছে, ওই কানেকশনটা থাকবে না। এটার বিরোধিতা করছে গোরখদক আব্বাস, এর বিরোধিতা করছে আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমির খসরু মাহমুদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে যে বিদেশে গিয়ে, অর্থাৎ জাপানে গিয়ে উনি বলছে স্রেফ একটা দল নির্বাচন চায়, তো বলছে বাংলাদেশ নিয়ে বিদেশে গিয়ে কথা বললেন। দর্শকবৃন্দ, আমাদের বাংলাদেশিদের কপাল এতটাই খারাপ, আমাদের নেতা হবে শুধু গোরখদক আব্বাস আর ওই বুদ্দি সালাউদ্দিন, আমাদের নেতা হবে শুধু আমির খসরু মাহমুদ। কেন হবে না? আমাদের কাছে যখন যোগ্য নেতৃত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নেতৃত্ব আসে, ডক্টর খলিলের মতো নেতৃত্ব আসে, আমরা তাদেরকে অসম্মান করি, আমরা তাদেরকে বেইজ্জতি করি, আমরা তাদেরকে চ্যারিশ করি না, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি না, আমরা তাদেরকে সুদখোর আখ্যা দেই। আমাদের কতগুলো বালচোর লোকজন আছে তাকে সুদখোর বলার জন্য পাগল হয়ে থাকে। দর্শকবৃন্দ, আজকে লাইভটাকে আমি আর বাড়াবো না। আজকে সার্বিক আলোচনায় আমি একটা সাবজেক্টে কনক্লুড করব। আশাবাদটা কি? আশাবাদ, আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, সাবজেক্ট আপনাদের ভালো লাগতেও পারে। জেনারেল ওয়াকার, সে যে ভারতের সাথে ষড়যন্ত্র করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, ওই ষড়যন্ত্র ব্যর্থ। কান খুলে শুনে রাখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর ক্ষমতা এবং
ওখানে মার্শাল ল দিয়ে অন্য কোনো কিছু করার দুরভিসন্ধি যে ষড়যন্ত্র ওয়াকার করেছিল, সেই ষড়যন্ত্র শেষ। এটা ফেল করেছে। এর অর্থ কি জানেন? বিএনপিও যে নির্বাচন ষড়যন্ত্র করেছিল, এটাও ফেল করেছে। এখন তারা নির্বাচনের বদলে তারা এখন বলছে আমরা তার পদত্যাগ চাই না, আমরা একটা রূপরেখা চাইছি নির্বাচনের। সালাউদ্দিন কইতেছে আমরা এখন রূপরেখা চাইতেছি, অন্য কিছু চাইতেছে না। বিএনপির এখন আন্দোলন করার যে একটা ন্যারেটিভ ভারত তৈরি করে দিছিল, ওই ন্যারেটিভটাও নষ্ট হয়েছে। ওয়াকারের উস্কানিতে সচিবালয়তে যেই আন্দোলন শুরু হয়েছিল, সরকারি কর্মকর্তাদের আন্দোলনের উপরেও জনগণ মুইতা দিচ্ছে, ওই আন্দোলনও আর এখন আর কাজ করে না। এর অর্থ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে থেকে যতগুলো আন্দোলন নামে ভারতীয় ভণ্ডামি এবং ন্যারেটিভ ওয়াকার তৈরি করেছিল, প্রত্যেকটা ফেল করেছে। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো দেশের প্রধান উপদেষ্টা, ডক্টর খলিলুর রহমান এখনো প্রতিরক্ষা উপদেষ্টা, এখন আবার ষড়যন্ত্র করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাবেন, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হবে, এটা নিয়েও এখন সমালোচনা শুরু হয়েছে। বলেছে ওখানে চুপ্পুকে পাঠাতে হবে, ডক্টর ইউনূসকে না। মানুষের ভণ্ডামির, মানুষের চুতিয়াগিরির, মানুষের স্টুপিডিটির একটা সীমারেখা আছে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দিবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং এই চুতরের বাচ্চারা, ওয়াকারের বাচ্চারা বলে ওখানে সরকার প্রধান হিসাবে এর যেতে হবে, চুপ্পুর যেতে হবে। এদেরকে কেন জুতা পেটা করা হয় না? অনলাইনে কতগুলো কাবুর আছে, হিজড়া আছে, হুবড়ি আছে, এরাও বলে। যেমন কয়েকদিন আগে বলা হয়েছিল না যে শাংরিলা ডায়লগে ওয়াকারের যাওয়া উচিত, ওখানে খলিল কেন যাবে? চুতমারানিরা একটু লেখাপড়া কর, চুতমারানিরা একটু আকল জ্ঞান আর্ন কর। খালি চান্দাবাজি করতে চাস, খালি ওই টেসলার গাড়ি কিনতে চাস, বিএমডব্লিউ কিনে আবার ছবি তুলে দেখাইতে চাস, শুয়োরের বাচ্চারা, লানত তোদের উপরে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি ডক্টর ইউনূসের উপরে ভরসা রাখছি, আমি ডক্টর খলিলুর রহমানের উপরে ভরসা রাখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের হাতে আলাদিনের চেরাগ নাই, কিন্তু কয়েকটা জিনিস আছে। শিক্ষাগত যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, দেশপ্রেম আছে, সততা আছে, এবং দেশকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় রয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের সবার উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে, অবস্থানকে শক্তিশালী করার জন্য সোশ্যাল মিডিয়ায় সিরিয়াসলি অ্যাক্টিভ থাকা উচিত, এবং প্রত্যেকটা বিভাগীয় শহর ইনক্লুডিং ঢাকার রাজপথে লোকজনের নেমে তারপরে সংহতি প্রকাশ করা উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের জন্য। এনসিপি যে ছাত্রদের যেই দল, আমি শুনি ইন্টারনেটে, অনলাইনে যারা বিপ্লবী তারা তোমাদের সাথে কথা বলে, তোমাদেরকে ডিরেকশন দেয়, তোমাদের কান্দে হাত দেয়, করো, পারলে বিছানায় ঘুমায় পড়ো, আমার অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে জনবিচ্ছিন্ন করা হয়েছে। এনসিপির নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, আসিফ, তোমাদেরকে জনবিচ্ছিন্ন করা হয়েছে, তোমরা টেরও পাও নাই। তোমরা এখন আন্দোলনের ডাক দিলে তোমাদের পিছনে আর লোকজন থাকে না, তোমাদেরকে মন্ত্রী বানিয়েছে, তোমাদেরকে দুই একটা পুলিশ দিয়ে সেলুট দিয়েছে, তোমরা সাইজ হয়ে গেছো। তোমরা কোথা থেকে ফোনে অ্যাডভাইস নাও আর তোমরা কি প্ল্যান করো আল্লাহ ভালো জানেন, কিন্তু তোমাদেরকে জনবিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এর অর্থ তোমাদেরকে নিশ্চিহ্ন করা হবে। তোমরা যদি
তোমরা যদি তোমাদের পিছনে ছাত্র এবং জনতাকে পুনর্গঠন করতে ব্যর্থ হও, তোমরা হারায়া যাবা। তোমাদের অস্তিত্ব থাকবে না, নাহিদও থাকবে না, আসিফ মাহমুদও থাকবে না, হাসনাত আব্দুল্লাহও থাকবে না, সার্জিচও থাকবে না, কারণ তোমাদের পিছনের লোকজন চলে গেছে। তোমাদেরকে জনবিচ্ছিন্ন করা হয়েছে। তোমরা শুধু এখন নামকাওয়াস্তে সমন্বয়ক, কিন্তু বড় সমন্বয়ক জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানকে এবং চুপ্পুকে বিট করতে তোমরা ব্যর্থ হইছ। এখন পর্যন্ত ওয়াকার যে বক্তব্য দিয়েছে, দেশদ্রোহিতা বক্তব্য, দেশদ্রোহী বক্তব্য, তোমরা ঢাকায় কয়েক লক্ষ লোক নিয়ে রাস্তায় নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংহতি দেখানোর মতো একটা কাজ তোমরা করতে পারো নাই। তোমরা ব্যর্থ হয়েছ। কেন? এই সংহতি প্রকাশের জন্য রাস্তায় নামা জরুরি। একবার দেখাও যে তোমাদের পাশে পিছনে জনসমর্থন আছে। কারণ তোমরা ইলেকশন কমিশনে গেছিলা, 400-500-1000 লোক ছিল, বেশি লোক ছিল না। চুপপুরে হটাইতে গেছো, কয়েক হাজার লোক ছিল, বেশি লোক ছিল না। তোমাদের সমাবেশে এখন আর লোক যায় না। নাহিদ, সার্জিস, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি তোমাদের শত্রু না। তোমাদেরকে ফোন করে প্রেমালাপ করব, তোমাদেরকে বুদ্ধি দেব, তোমাদেরকে এইটা শেখাবো, ওইটা শেখাবো, এসব ছেলে মানুষই করার সময় আমার নাই। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদেরকে জনবিচ্ছিন্ন করা হয়েছে এবং তোমরা এটা হয়েছ। তোমরা টেরই পাও নাই, পিছন থেকে তোমাদের লোকজন সরে গেছে। তোমাদেরকে একটা কথা বলি, ডেল কার্নেগি একটা কথা বলেছিল, we Westerner forgot when hypocrisy became the backbone of our society. কার্নেগি বলেছিল, পশ্চিমারা টেরই পায় না কখন ভণ্ডামি তাদের আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আর এই এনসিপির নেতারা টেরই পায় না তাদের পিছন থেকে লোকজন কখন সরে গিয়েছে। দর্শকবৃন্দ, ভালো থাকবেন। আপনাদের সাথে শুক্রবার বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সাথে আমার আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।